বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখবো প্যানেল কোডের 31 থেকে 40 পর্যন্ত। সবাই একটু মনোযোগ দেন, এই ধারাগুলো খুবই গুরুত্বপূর্ণ। অনেকে জয়েন দিচ্ছেন। আমরা 31-এ দেখবো উইল। এই উইল শব্দটা আমরা পাবো হচ্ছে সাক্ষ্য পাবো। এই উইল, এটা একটা উত্তরাধিক সংক্রান্ত উইল। যদি আমরা মেইন বই দেখি, এখানে আইনের ভাষ্য মতো যদি আমরা খেয়াল করি, উইল বলতে বোঝায় কোন টেস্টমেন্টারি ডকুমেন্ট, মানে টেস্টামেন্টারি ডকুমেন্ট আর কি। এটা ইংরেজিতে বলা হচ্ছে যে এটা একটা টেস্টামেন্টারি ডকুমেন্ট। এটা একটা কিন্তু দলিল। তো এটা সহজভাবে যদি আমরা নেই, যে উইল হলো লিখিত নথি যার মাধ্যমে একজন ব্যক্তি মৃত্যুর পরে তার সম্পত্তি কার কাছে যাবে তা নির্ধারণ করে। আই রিপিট, এটা ইজি ভাবে লেখা কি দেখা যায়? সবার পড়া করতে হবে না। সহজভাবে বলতে গেলে উইল হলো লিখিত নথি যার মাধ্যমে একজন ব্যক্তি তার মৃত্যুর পর তার সম্পত্তি কার কাছে যাবে তা নির্ধারণ করে। যে আমি যদি মারা যায়, আমি যদি কাউকে উইল করে যাই, এই সম্পত্তিটি পরবর্তী যাকে উইল করে যাব সেই এর কি হবে, মালিকানা বা মালিক মালিক হবে। আচ্ছা, এটা নির্ধারণ করে দেয়। সহজভাবে আমরা যদি নেই, এই এই একটা লাইন থেকে, সংজ্ঞা থেকে, উইল কেবল মৃত্যুর পরে কার্যকর হয়। মানে উইলটা কোন কোন ক্ষেত্রে মৃত্যুর আগে, মৃত্যুর পর। উইল কেবল মৃত্যুর পরে কার্যকর হবে, এটা একটা বিষয়। এটি সম্পত্তি হস্তান্তর বিতরণের জন্য লিখিত হবে। সম্পত্তি হস্তান্তর বা বিতরণের জন্য ব্যবহৃত হবে। লিখিত যদি না হলে সাধারণ বৈধ উইল হিসেবে গণ্য হয় না। উইল সবসময় লিখিত হতে হবে। উইল করে দেখবেন ম্যাক্সিমাম হচ্ছে উইল লিখিত, অবশ্যই উইল লিখিত করেই উইল হয়। মৌখিক ভাবে সেটা কোনো গ্রহণযোগ্য হয় না। ক্ষেত্র বিশেষ উদাহরণটা কি? রহিম লিখিতভাবে নোটারি বা স্বাক্ষর নির্দেশ দেয়, একটা নোটারি বা লিখিতভাবে উইল করে গেছেন, তার মৃত্যু হলে তার বাড়ি তার ছেলে মামুনকে দেওয়া হবে। আচ্ছা, তারপর ব্যাংকের টাকা তার মেয়ে রিনাকে দেওয়া হবে। এরকম উইল করে গেছে যে আমার, দেখা গেছে আমাদের অনেক সয় সম্পত্তি আছে, এখন ছেলে মেয়ে দুইজনই, ঢাকা শহর 5টা বাড়ি আছে, জাহাজ আছে একটা, তারপর হচ্ছে আপনার টাকা পয়সা আছে, এইভাবে উইল করে করে দিলেন যে এরকম। তো এমনি তো আপনার উত্তরাধিকারের সম্পত্তি পাবেই, এবার স্পেসিফিক ভাবে লিখে দিয়ে গেছে অমুক অমুক পাবে। এই যে লিখিত নথিটি হচ্ছে উইল। এই লিখিত নথিটা হচ্ছে উইল। এটা হচ্ছে প্যানাল কোডের 31 ধারায় বলছে। 31 ধারায় কি বলছে? উইল বলা হয়েছে। তাহলে উইলটা আমরা সহজভাবে কি নিলাম? লিখিত নথি যার মাধ্যমে একজন ব্যক্তি তার মৃত্যুর পর তার সম্পত্তি কার কাছে যাবে সেটা হচ্ছে নির্ধারণ করা। তিনটা বিষয় মনে রাখতে হবে: মৃত্যুর পরে হতে হবে, এটা সম্পত্তি হস্তান্তর হতে হবে, আর এটা হচ্ছে লিখিত হতে হবে। তিনটা হলেই সেটা উইলের ভিতর পড়বে। আচ্ছা, তাহলে আমরা এমসিকিউ যদি যাই, উইল বলতে কি বোঝায়? উইল হচ্ছে একটি লিখিত টেস্টামেন্টারি ডকুমেন্ট। ক্লাস শুরু হয়ে গেছে তো? ক্লাসে আছি। হ্যাঁ, বলো। আচ্ছা, তাহলে উইল কখন কার্যকর হয়? আমরা যেটা লেখা মাত্র, মৃত্যুর পর আদালতে জমা দিলে, শুধু অনুমতি দিলে, অবশ্যই মৃত্যুর পরে হবে উইল জমা। একজন ব্যক্তি উইলের মাধ্যমে কি করতে পারে? অবশ্যই তার এই যে কি করতে পারে, তার মৃত্যুর পরে সম্পত্তি বিতরণ নির্ধারণ। এখানে ভুল আছে। উইল কি মৌখিক হতে পারে? এটা কি আমরা মৌখিক বললাম? অবশ্যই লিখিত হতে হবে। উইল কাকে দেওয়া যেতে পারে? যে কেউ, শুধুমাত্র আদালত প্রমাণ হিসেবে ব্যবহারকারী, প্রাপকেরা, মৃত্যুর পরে যে সম্পত্তি পাবে, প্রাপকেরা যারা পাবে তারা। আচ্ছা, এখানে যেগুলো আছে 4-5টা, আপনার মধ্যে আপনারা পড়ে ফেলছেন, এগুলো দরকার নাই, এগুলো এত দরকার নেই। এখান থেকে উইল থেকে একটা এমসিকিউ আসে। গত 22 সালে একটা এমসিকিউ আসছিল, সাক্ষ্য মিলে আসছিল যে উইল কি, উইল কি, এরকম একটা আসছিল। মনোযোগ দেন। এখন আসেন 32, প্যানেল কোডের 32 ধারা। এখানে 32 ধারা যা দেখবেন আপনারা, অবৈধ বিরতির কথা বলা রয়েছে, অমিশন। অবৈধের ইংরেজি হচ্ছে ইলিগেল, আর অমিশন হচ্ছে বিরতি। এই বিরতিটা কি বুঝাবো আমরা? কোনো কাজ থেকে বিরত, অবৈধ বিরতি বা অবৈধভাবে সে বিরতি হচ্ছে। অর্থাৎ আইনের ভাষা যদি আমরা চিন্তা করি, আইনের কোনো অংশ, অর্থাৎ যে কাজটা আপনি অ্যাক্ট অমিশন আমরা সামনে যে পাবো 33-এ, মেবি অ্যাক্ট এন্ড অমিশন, যে এই আইনের কোনো অংশ কাজ করা বোঝাতে শব্দের মধ্যে অবৈধভাবে কোনো কাজ না করা, তাকে ইলিগেল অন্তর্ভুক্ত হবে। আমি বলতেছি, আমরা জানি কাজ করা, যে আইনে বলছে এটা করে। আর যদি না করা, অর্থাৎ নিষেধ করা হয়েছে,
অর্থাৎ বলা হচ্ছে বিরত থাকেন অমিশন করার জন্য, অমিশন। আর এখানে কি বলছে ইললিগেল অমিশন, অবৈধভাবে কোনো কাজ না করা, অর্থাৎ ইললিগেল অমিশন। অর্থাৎ কি হবে যে এই 32 ধারার ভিতরে অন্তর্ভুক্ত হবে, কি অন্তর্ভুক্ত হবে, যে কোনো কাজ করা বোঝাতে, যে কোনো কাজ করা এটা আপনি করবেন, কোনো কাজ করা, কিন্তু এই শব্দের ভিতরে অবৈধভাবে কোনো কাজ না করা ইলিগাল অন্তর্ভুক্ত। যদি আমরা সহজভাবে নেই, আইনে যদি বলা হয় যে ব্যক্তি এই কাজটি করবে, যেটা বললাম, তাহলে শুধু কাজ করা নয়, যে কাজটি করবে ও যে ব্যক্তি আইনগত দায়িত্ব থাকা সত্ত্বেও এই কাজটি ইচ্ছাকৃতভাবে না করবে। আপনাকে বলা হয়েছে এই কাজটা আপনি করবেন, আপনাকে বলে রফিককে বলা হলো যে এই কাজটা আপনি করে দিবেন, কিন্তু সেগুলো সে আইনগত বাধ্য, কিন্তু ইচ্ছাকৃতভাবে সাথে করবে না, তাকেও সে একইভাবে দায়ী করা হবে। বুঝতে পারছেন, যে ব্যক্তি আইনগত দায়িত্ব থাকা সত্ত্বেও সে এই কাজটি ইচ্ছাকৃত না করবে, সেও এর আইনগতভাবে দায়ী করা হবে। যেমন এখানে কাজ করা মানে অ্যাক্ট, আমরা যে অ্যাক্টিং বলি না, অ্যাক্টিং যে কার্যগুলো করে এটা বলি অ্যাক্ট। অবৈধভাবে না করা ইলিগেল অমিশন, অবৈধভাবে না করা। এই দুটো আইনের দৃষ্টিতে সমান গুরুত্ব পায় যদি আইনগত দায়িত্ব থাকে। মানে অবশ্যই অ্যাক্ট এন্ড অমিশন আমরা পাবো, এখানে অ্যাক্ট ইলিগেল বোঝাচ্ছে, হ্যাঁ, অবৈধভাবে কাজ না করা। মনোযোগ দেন সবাই এইখানে। এই একটা যদি না বোঝেন পরবর্তী সেকশনটা বুঝবেন না। আমরা এখানে এক বুঝি আমরা আইন, কিন্তু এখানে এক বোঝাচ্ছে এই আইনে কাজ করা, অর্থাৎ অবৈধভাবে কাজ না করা ইলিগেল অমিশন। আরো আমরা উদাহরণ দেই, একজন লাইফ গার্ডের দায়িত্ব হলো পানিতে ডুবে যাওয়া মানুষকে বাঁচানো। মনে করেন, ধরা যাক একজন ব্যক্তি পানিতে ডুবে যাচ্ছে এবং লাইফ গার্ড ইচ্ছাকৃত সাহায্য না করে দাঁড়িয়ে থাকে, তাহলে কি এটা ইলিগেল অমিশন হলো না? যে আপনি আপনার একটা দায়িত্ব থাকা সত্ত্বেও আপনি কি করে দাঁড়িয়ে থাকলেন, তাহলে কিন্তু আমরা সেটা 32 জানিয়েছি। এখন এখানে লাইফ গার্ড কিছু করেনি, এখানে লাইফ গার্ড কিছু করেনি, অ্যাক্ট করেনি, মানে কাজটা করে নাই, কিন্তু আইনগত দায়িত্ব ছিল তাকে সাহায্য করা। তাই এখানে কাজটি না করার কাজটি অমিশন, এই যে অমিশন হিসেবে, বিরতি হিসেবে কি করছে, আইনের দৃষ্টিতে অপরাধ হিসেবে গণ্য হতে পারে। ছোট ছোট বিষয়, সিম্পল সিম্পল বিষয়, এগুলো আমরা সামনে যায় অনেক কাজে লাগবে। আমরা যখন 107 থেকে আমরা টান দিব 120 পর্যন্ত, অনেকগুলো কথা লাগবে, কাজে লাগবে। দণ্ডবিধির 32 ধারা কি নির্দেশ করে আমরা দেখলাম, পেনাল কোডের 32 ধারা আমরা দেখলাম যে কাজ করা অবৈধ বিরতি, অবৈধভাবে বিরতি যে কাজটা, সেটা কাজ করা বা অবৈধভাবে বিরতি রাখা। এই যে আপনি, আপনার লাইফ গার্ড, আপনার কাউকে বাঁচানো, আপনি অবৈধ বিরতি রাখলেন, কাজটা করলেন না, আইনগত আপনার থাকা সত্ত্বেও, এটাই হচ্ছে অবৈধভাবে বিরতি থাকা। ইলিগেল অমিশন বলতে কি বোঝাচ্ছে এখানে, যে আইনগত দায়িত্ব থাকা সত্ত্বেও কাজ না করা ইলিগেল অমিশন। অমিশন ইলিগেল, আপনার হচ্ছে যেটা অবৈধ, আর অমিশন বিরতি। কোন ক্ষেত্রে অমিশন অপরাধ, কোন ক্ষেত্রে অমিশন বিরতি, মানে কোন ক্ষেত্রে অমিশন অপরাধ গণ্য হবে? অবশ্যই অবশ্যই যখন ইচ্ছাকৃতভাবে আইনগত দায়িত্ব পালন করা হয় না। আবার এটা আবার একটা জিনিস আছে, আবার এটা মনে করেন না, যেমন একজন পুলিশ অফিসার এক জায়গায় ডিউটি করতেছে, পাশে মারামারি হচ্ছে, হ্যাঁ, আপনি আপনি কিন্তু আপনি এই আপনি কি করতেছেন, বিরত রইলেন, আপনি আপনি কিন্তু অপরাধের সহায়তা করলেন, ওখানে কিন্তু সহায়তা আমরা কিছু পাবো। যে দূর থেকে আপনি প্রায় 100 গজ বা 100 মিটার, 200 মিটার একদম মারামারি হচ্ছে, আপনি ডিউটি করতেছেন, কিন্তু আপনি তো পুলিশ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট থানা 999 জানার, কিন্তু আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, এটাও কিন্তু আপনার অপরাধের সহায়তা হিসেবে। খুবই সিম্পল বিষয়গুলো। তাহলে 32 দ্বারা প্রযোজ্য হবে কোথায়? দণ্ডবিধির সব অংশে যদি ভিন্ন কিছু যদি না থাকে, সেই ক্ষেত্রে একজন পুলিশ সদস্য দায়িত্ব থাকা সত্ত্বেও অপরাধ প্রতিরোধ না করলে তা কি হবে, এই যে ইলিগেল অমিশন হিসেবে গণ্য হবে। ক্লিয়ার সবাই? বুঝতে পারছেন এই যে আমি একটু কথা বললাম, এটা হিসেবে গণ্য হবে। তাহলে এই জিনিসগুলো জানতে হবে যে আমি যে কোনো কোথাও একটা দায়িত্ব থেকে অপরাধ প্রতিরোধ করতেছি না, এটাও আমার ইলিগেল অমিশন, আমিও অপরাধী। দেখেন, আমরা কিন্তু আইনের চোখে অনেক অপরাধী, কিন্তু এগুলো বুঝি না আমরা। আইন জানলেও আমরা অ্যাপ্লাই বা বাস্তবের সাথে আমরা এড়িয়ে চলি। এখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ধারা 33, পরের 34টার বেশি ইম্পর্টেন্ট। 33টা দেখেন, অ্যাক্ট অমিশন একসাথে, আগেরটা ছিল ইলিগেল অমিশন, আর এবার হচ্ছে অ্যাক্ট অমিশন, কার্য বিচ্যুতি। কাজ বা বিচ্যুতি বা কার্য বা বিচ্যুতি, আমি যে কাজটা অ্যাকশন করতে বলা হয়েছে করবো, আর যখন আপনাকে বলছে নিষেধ করছে, আপনি নিষেধ করার উপর আপনি কাজটা করতেছেন, আর বলছে এটা করা যাবে না, আপনি কাজটা করতেছেন। এই যে অ্যাক্ট এন্ড অমিশন অর্থ হচ্ছে আইনের দৃষ্টিতে প্যানেল করে 33 ধারা বলা রয়েছে। এক শব্দটি বোঝাবে একক কাজ যেমন বোঝায়, তেমনি একাধিক কাজের ধারাবাহিকভাবে বোঝায়। যে কোনো কাজ যদি আপনি যদি এককভাবে কোনো কাজ করেন, যে কোনো কাজ, কোনো অপরাধ করেন, আবার একাধিক কাজের ধারাবাহিকভাবে এই এক দ্বারাই বোঝাবে। আর অমিশন শব্দটি এমন একটা বিরতি বোঝাবে, যেমন এমন একটা বিরতি বোঝা, তেমনি একাধিক বিরতির ধারাবাহিকভাবে বোঝা। মানে সবগুলো আমরা প্যানেল করে পড়ছিলাম,
যদি এখানে বহুবচন বোঝায় সবগুলো বহুবচন, যদি এখন এক বচন বোঝায় সবগুলো এক বচনই বোঝাবে। আর পড়ছি না ওইদিকে নাম্বারের ক্ষেত্রে পড়ছি না, সংখ্যা নাম্বার এগুলো তো পড়ছি, জেন্ডার। এখানে বলছি একটা হচ্ছে একক কাজ যেমন বোঝাও তেমনি একাধিক ধারাবাহিক ভাবে বোঝাও কাজের। আর যদি অমিশন যদি একটি বিরতি একক বিরতি বোঝায় তাহলে একাধিক বিরতিও ধারাবাহিক ভাবে এখানে বোঝাবে। আচ্ছা, সহজভাবে যদি আমরা নেই অ্যাক্ট বা কার্য বা কার্য বা বিরতি, আমরা দেখবেন কার্য বা বিরতি আপনার দেখবেন 33। আইনের দৃষ্টিতে অ্যাক্ট হলো একটি কাজ। অনেকগুলো কাজ একসাথে বা ধারাবাহিকভাবে করা হচ্ছে অ্যাক্ট। অনেকগুলো কাজ যদি আপনি একসাথেও করেন, কাজ মানে এখানে আমরা কাজগুলো কি করতেছি, এখানে সব অপরাধের বর্ণনা, অপরাধগুলো করতে একসাথে অনেকগুলো অপরাধ করে সেটাও কিন্তু একটা কি হবে, অ্যাক্ট হবে। বা আমরা যে ডিউটি গুলো করতেছি সেটাও একটা অ্যাক্টিং। সেনাবাহিনীর সাথে যে আমাদের যে ডিউটিটা, সেনাবাহিনীর ডিউটিটা আমরা যে পাহাড়ে ছিলাম বা বিভিন্ন জায়গায় যে আমরা ডিউটি করে এগুলো আসছি, ওদের সাথে তো আমরা ডিউটি করি, তো অ্যাক্টিং অফ ডিউটি তাদের মতোই কাজগুলো, মানে আমরা তাদের ডিউটি গুলাই করি বা তাদের মতো কাজগুলো করি। আচ্ছা, তাহলে অর্থাৎ একজন ব্যক্তি যখন একবার আঘাত করে অথবা বারবার আঘাত করে, দুই ক্ষেত্রে এক হিসেবে গণ্য হয়। যেটা এখন দেখেন আঘাতের ক্ষেত্রে বর্ণনা দিলাম, আমি কিন্তু বলছিলাম যখন ব্যক্তি কাউকে, রফিক ভাই কবির হোসেনকে একটা থাপড় দিল, আবার আবার যে ঘুষি দিল, তাই এই যে এক কিন্তু বারবার এক আসবে না শব্দ। বাট এখানে এক শব্দটা আঘাত করে, একবার আঘাত করলে বারবার আঘাত করে, দুই দুই ক্ষেত্রে এখানে বিষয় যে আমাকে দুইবার মারছে, তিনবার মারছে, বারবার আঘাত করছে, তো এখানে একটাই হবে কার্য। আচ্ছা, অমিশনটা কি? তাহলে আমরা দেখলাম কার্য। অমিশনটা হচ্ছে বিরতি বা না করা। অমিশন ইংরেজি হচ্ছে, বাংলা হচ্ছে বিরতি বা না করা। আচ্ছা, একবার দায়িত্ব পালন না করা, আপনি একবার দায়িত্ব পালন না করা, বারবার দায়িত্ব পালন না, তাও অমিশন বোঝাবে। যে শুধু আপনি যে একবার না করেন, বারবার যদি না করেন, তাও আপনার বোঝাবে। এখন অমিশনটাকে দায়িত্ব থাকা সত্ত্বেও একবার বহুবার কাজ না করলেও আইনের চোখে একইভাবে অমিশন, বিরত থাকবে, মানে আপনি বিরত রয়েছে। একজন অভিভাবক দায়িত্ব তার শিশুকে খাবার দেওয়া, মনোযোগ, একজন অভিভাবকের দায়িত্ব হচ্ছে তার শিশুকে কি দেওয়া, শিশুকে খাবার দেওয়া। যখন তিনি খাবার না দেন, এই যে বিরত থাকেন, এটা একটা অমিশন। বুঝতে পারছেন? যে তিনি যখন এটা খাবার দিবেন, এটা একটা অমিশন। যদি টানা 5 দিন খাবার না দেন, এটি একটি একাধিক অমিশন, যে 5 দিন ধরে খাবার দেন, কিন্তু আইনের দৃষ্টি সব মিলিয়ে অমিশন হিসেবে বিবেচিত। আপনি একদিন খাবার দেন, প্রতিদিন খাবার, কিন্তু 5 দিন 10 দিন এক মাস দিলেন না, মারা গেল, কিন্তু এই যে আইনের দৃষ্টিতে সব মিলিয়ে কিন্তু অমিশনই হবে, আলাদা আলাদা বেশি অন্য অমিশন হবে না। আচ্ছা, এখন একইভাবে একজন ব্যক্তি একবার চুরি করে, মনে করেন একজন ব্যক্তি একবার চুরি করলো, তাহলে এটি একটি অ্যাক্ট। যদি পরিকল্পনা করে বারবার চুরি করে, তারাও এটা একটা অ্যাক্ট, কিন্তু সব অ্যাক্ট হিসেবে গণ্য হবে। বুঝতে পারছেন বিষয়টা? যে বারবার চুরি করতেছে তাহলে কি হবে? এটা একটা কার্য। আর বিরত থাকা তো বুঝলেন, যে কোনো কাজ থেকে বিরত রাখা, কোনো অপরাধ থেকে কোনো একটা বারবার সেটা করতে, সেটাকে বিরত রাখা, দুইটা উদাহরণ দিচ্ছি। তাহলে 33 দ্বারা কি ব্যাখ্যা করে? ব্যাখ্যা করে একটা এমিশন, কার্য বিচ্যুতি, আপনারা দেখবেন মেন বই। এক শব্দটা কি বোঝায়? শুধু একটি, কি একটি বা একাধিক কাজ উভয় বোঝায়। শুধু একটি কাজ বোঝাবে না, একাধিক বোঝাবে না, একটি বা একাধিক কাজ উভয় বোঝাবে। অমিশনটা কি? অমিশনটা হচ্ছে একবার বা একাধিকবার দায়িত্ব পালন না করা, বিরত রাখা। এখানে যে ক্লাস আপনার পাবেন, এখন যে সেকশনটা পড়াবো খুব ইম্পর্টেন্ট। এটার সাথে আমরা অনেক কথা রয়েছে। এটার সাথে প্যানেল কোডের 149 সাথে একটা হচ্ছে সাধারণ অভিপ্রায়, আরটা হচ্ছে কমন অবজেক্ট, আমরা বলি না, এটা নিয়ে অনেক সবার ভিতরে দ্বন্দ্ব থাকে। এই প্যানেল কোডে 34 এবং 149, ওই কারণে হচ্ছে বেআইনি সমাবেশের ক্ষেত্রে এখানে হচ্ছে সংখ্যাগত পার্থক্য রয়েছে, সদস্য সংখ্যাতে শাস্তিগত পার্থক্য রয়েছে। এই 34টা কোন কোন ক্ষেত্রে ইউজ করবেন, একটু ভালো করে মনোযোগ দেন সবাই। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সেকশন। আমরা সব মনে করি মারামারি হলে 34 দিয়ে দিই না, এটা স্পেসিফিক ভাবে মার্ডারের ক্ষেত্রে, ম্যাক্সিমাম হচ্ছে মার্ডারের ক্ষেত্রে দেয় এই 34টা। তাহলে এটা সাধারণ অভিপ্রায়, কমন ইন্টেনশন, সম্মিলিত অভিপ্রায়। মনোযোগ, এখানে সংখ্যা কিন্তু একাধিক ব্যক্তি, সর্বোচ্চ আমরা এখানে খেয়াল করছি যে এখানে 5 জন ক্রস করবে না, এই 34 সঙ্গে 5 জন ক্রস করবে, কিন্তু আমরা অনেক সময় দেখি মারামারি ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে দিয়ে দেয় 34, দুই বা ততোধিক বা একাধিক, একাধিক ব্যক্তি। তাহলে আমরা এখানে কমন ইন্টেনশনের ক্ষেত্রে কি দেখতেছি? 34 দ্বারা। এখন আমরা দেখবো 34, মনোযোগ দেন, এটা এতগুলো যা পড়ছি একটা ইম্পর্টেন্ট না, এখন হচ্ছে 34টা ইম্পর্টেন্ট। 34 হচ্ছে কমন ইন্টেনশন, অর্থাৎ সাধারণ অভিপ্রায়। আইনের বক্তব্য হচ্ছে কি, আইনের মূল ভাষা হচ্ছে এখানে, যখন একাধিক ব্যক্তি একই সাধারণ অভিপ্রায় নিয়ে কোনো অপরাধমূলক কাজ করে, তখন প্রত্যেক ব্যক্তি সেই কাজের জন্য এমন ভাবে দেওয়া হবে যেন সে এই কাজটি করেছে। এখন রফিক, তালিম আর মুজদেব তিনজনে একটা মার্ডার করছে পরিকল্পিতভাবে। বুঝতে পারছেন? এখন তিনজনের ভূমিকা তিন রকম ছিল, বাট এখানে চৌদ্দ স্পেসিফিক ভাবে আপনার
সাজাটা নির্ধারণ করার জন্য। সাজাটা যাতে নির্ধারণ করার জন্য কে হত্যা করছে, কার সহযোগিতায় করছে। এখানে তো একজন মার্ডার করছে দেখে সবাই সমান সহযোগিতা পারবে না, পাবে রফিক ভাই? এখানে একজন মার্ডার, তিনজনে মিলে মার্ডার করছে, সাজাকে তিনজনে সমান হবে? এখানে তো তিনজনে কে পরিকল্পনা করে, কে দাঁড়ায় থাকলো, কে আচ্ছা। মারলো, সবার কিন্তু আলাদা আলাদা আপনার ই হবে, ভোট হবে। এবং জি যদি ওই 302 হয়, পরিকল্পিত হয়, তাহলে 302 হবে। কিন্তু 34টা একদম স্পেসিফিক ভাবে যে সেই মার্ডার করছে, রফিকই করছে, সেই সে প্ল্যানার, প্রি প্ল্যান করা হয়েছে। আর ওদিকে যে 149 বেআইনি সমাবেশে কি করলে, একজন করলে সবারই কিন্তু কি হয়, সাজা সমান ভাবে হইতেছে। ওখানে কিন্তু বেআইনি সমাবেশে আমরা কি সবাইকে আলাদা আলাদা সাজা হবে? ওখানে কিন্তু সবার সদস্য 5 জন করতেছে, 5-এর একাধিক, 5 বা ততোধিক। কিন্তু এখানে যখন একাধিক ব্যক্তি একই সাধারণ অভিপ্রায় বা সাধারণ অভিপ্রায় বা সাধারণ উদ্দেশ্যে নিয়ে কোনো কাজ, অপরাধমূলক কাজ করে, যে সবাই মিলে একই সাধারণ অভিপ্রায় মানে খুন করার জন্য যাচ্ছে সবাই, তাহলে অপরাধমূলক যদি কাজ করে, তখন সেই ব্যক্তি যে ব্যক্তি যাচ্ছে এমন ভাবে দায় হবে সেই কাজটা করছে। বুঝতে পারছেন? যে আর রফি 3 জন মামলা দিল বা 1-2 জন 34 দিল, 302/34 দিল, হতে পারে না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এটাকে মূল ভাষায় আমরা কি নিতে পারি? এটা হচ্ছে একসাথে পরিকল্পনা থাকবে, একসাথে বাস্তবায়ন হবে, সমান দায়। তাহলে আমরা কি হচ্ছে, যে এখানে একাধিক ব্যক্তি পূর্ব থেকে তাৎক্ষণিকভাবে এক উদ্দেশ্যে একমত হবে যে একটা মার্ডার করা গেলে পুরো প্রি প্ল্যান লাগবে, সেই উদ্দেশ্যে বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য সবাই অংশগ্রহণ করবে। আমরা যে আমরা এই বিষয়গুলো দেখবো, একটা মার্ডার হলে তো হঠাৎ করে মার্ডার হয় না, আকস্মিক কোনো মার্ডার মার্ডার হতে গেলে তাদের পরিকল্পনা থাকতে হয়, তাদের উদ্দেশ্য এক থাকে সবার। তাহলে প্রত্যেক পুরো অপরাধ দায়ী হবে যদিও সরাসরি কাজটি একজন করে থাকে, মানে যদিও সে কাজটা একজন করছে, কিন্তু দায়ী হবে এমন ভাবে দায়ী হবে যে সরাসরি সেই কাজটাই করছে। বুঝতে পারছেন? আমরা যদি একটু নেই, আমরা একটা উদাহরণ নেই। রহিম, করিম, সালাম মিলে, যেটা আমি 3টা বললাম, রফিক, তালিম এবং মুসলিম, তারা সিদ্ধান্ত নিল তারা মিলনকে মারধর করবে। তারা 3 জনের সিদ্ধান্ত নিল মিলনের মারধর করবে। এখন করিম মিলনকে ধরে রাখে, সালাম লাঠি দেয়, রহিম আঘাত করে, দেখছেন? এখন এখানে আঘাত করেছে রহিম, এখানে মিলন ধরে রাখছে, সালামরে লাঠি দিচ্ছে, সালাম লাঠি দেয়, আর আঘাত করছে কেনা, রহিম। কিন্তু রহিম ও সালাম সমানভাবে দায়ী হবে, কারণ তারা একই অভিপ্রায় কাজ করছে। তারা তো বলেই বলছে যে আমরা মারামারি করতে যাবো। বোঝেন না বিষয়টা সবাই? উদাহরণগুলো দেখবেন, বারবার পড়বেন, তাকাবেন, পরীক্ষা আসলে এভাবে লিখে উদাহরণ দিয়ে দেবেন। বেশি পার্থক্য আসলে বেশি লিখতে হয় না, 2-3টা একটা একটা সংজ্ঞা দিলেন, ধারা দিলেন, একটা উদাহরণ দিয়ে দিলেন, ক্লিয়ার, এত দরকার নেই। কারণ তারা একই অভিপ্রায় কাজ করছে। তাই 3 জনে এমন ভাবে শাস্তি পাবে যেন প্রত্যেকে নিজে আঘাত করেছে, মানে 3 জনে এমন ভাবে শাস্তি পাবে যেন প্রত্যেকে নিজেই কি আঘাত করেছে। তাহলে 34 ধারা প্রমাণের জন্য আমাদের কি কি প্রয়োজন? একাধিক ব্যক্তি থাকতে হবে, সাধারণ অভিপ্রায় কমন ইন্টেনশন থাকতে হবে, অপরাধটি সে অভিপ্রায় বাস্তবে সংগঠিত হতে হবে। অপরাধ সংগঠিত হয় নাই তাহলে তার দরকার নেই, এগুলো তো খেয়াল রাখতে হবে। শুধু ঘটনাস্থলে উপস্থিত থাকলে দায়ী হবে না, অভিপ্রায় অংশগ্রহণ করতে হবে, এটা অবশ্যই 34 ধারা অংশগ্রহণ করতে হবে। যে এখানে অ্যাবসেন্ট আছে, তাহলে 109 দিয়ে দিবি। 302-এর সাথে অনেক সময় 109 দেয়, আপনার পান নাই? পাইছেন তো? 302-34, 109 দিবে কখন অ্যাবসেন্ট, বাট যখন 34 দিবে তার মানে বোঝা যাচ্ছে সে অংশগ্রহণ করছিল। 34 দিয়ে বোঝাবে কি অ্যাবসেন্ট ছিল? তাকে অবশ্যই অংশগ্রহণ থাকতে হবে, এই বিষয়টা খেয়াল রাখবেন। 34-এ মাস্ট বি অ্যাপিয়ার্ড, মানে না। মানে স্পটে সে থাকবে, উপস্থিত থাকবে, অংশগ্রহণ থাকতে হবে। আচ্ছা, তাহলে 34 দ্বারা সম্পর্কিত কি বিষয়? আমরা সাধারণ অভিপ্রায়। 34 দ্বারা দায়ী হলে কি করতে হবে? অবশ্যই সাধারণ অভিপ্রায় থাকতে হবে। কমন ইন্টেনশন প্রমাণের জন্য কি থাকতে হবে? কেবল উপস্থিতি, একসাথে দাঁড়িয়ে থাকা, অভিপ্রায়, অংশগ্রহণ, মৌখিক চুক্তি, অভিপ্রায় ও অভিপ্রায়। হ্যাঁ, অভিপ্রায়, অংশগ্রহণ। একজন সাধারণ আঘাত করলে অন্যরা সহায়তা করলে কি হবে? সবাই সবাই সমান। সমানভাবে দায়ী। আচ্ছা, 34-এর মূলনীতি কি পড়লাম আমরা তাহলে? সম্মিলিত অপরাধের সম্মিলিত দায়, সম্মিলিত অপরাধের সম্মিলিত দায়। এখানে আমরা আরো আরেকটু আপনাদের মেন বই থেকেই আপনাদের দেওয়া হয়েছে, এক্সট্রা আরো কিছু দিছি, একটু পড়ে নেবেন, এখানে আর একটু অ্যাড করে দিছি, ওই একই যে বিষয়। আর তারপরে আপনাদের এখানে একটু অনেকেই এই 34-এর সাথে 149-এর একটা ঝামেলা থাকে, এখানে আমি আপনার পার্থক্য লিখে দিছি। যে প্যানেল কোডে 34 এবং 49, এখানে 149 প্যানেল কোডের, যে এখানে ব্যক্তির সংখ্যা 2, এখানে 5 বা ততোধিক। ভিত্তি হচ্ছে কমন ইন্টেনশন, কমন অবজেক্ট, যৌথ অভিপ্রায় আর অবৈধ সমাবেশের ক্ষেত্রে, বেআইনি সমাবেশের ক্ষেত্রে ব্যবহৃত হয়। জাস্ট কয়েকটা পার্থক্য এখানে দিয়ে দিচ্ছে, এগুলি ট্রেডিং করে নিন, ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, তারপর হচ্ছে এগুলো একটু এমসিকিউ দেওয়া আছে, এগুলো করছে, এগুলো দরকার নাই।
এই যে 149-এর ক্ষেত্রে এখানে আপনাদের প্যানেল কোডের যে আনলফুল অ্যাসেম্বলি, যেটা যে অবৈধ সমাবেশ বা বেআইনি সমাবেশ কোনো সদস্য সমাবেশের সাধারণ উদ্দেশ্যে সাধারণ উদ্দেশ্যে কমন অবজেক্ট বাস্তবায়নের জন্য অপরাধ করে থাকে, অথবা এমন অপরাধ করে সাধারণ উদ্দেশ্য সম্ভব বলে জানতো, মানে তারা তো বেআইনি সমাবেশকে, এটাকে বেআইনি সমাবেশকে পরিকল্পনা করে করে নাকি, তারা তো সমাবেশ করছে না স্যার। এখানে। হ্যাঁ, বাস্তবায়ন করার জন্য তারা একত্রিত হয়েছে যে কোনো একটা দাবি দেবে, বা তার যখন বেআইনি সমাবেশ কখন হয়, যখন সরকারি তাদেরকে লিগেল সমাবেশ করতে যখন তারা যখন উগ্রতা আচরণ করে, তারা যখন এই যে ভায়োলেন্স আচরণ করে, এই যে সরকারি কর্মচারী সরকারি আদেশ ভঙ্গ করে, তারা 5 বা ততোধিক একত্র হয়ে যায়, তখনই কিন্তু 149-এ চলে যায়। তাই সেই সময় প্রত্যেক সদস্য অপরাধের জন্য দায়ী হচ্ছে। আর এখানে কমপক্ষে 5 জন ব্যক্তি থাকতে হবে, এটা খেয়াল রাখবেন। তারা একটি অবৈধ সমাবেশের সদস্য হতে হবে, বেআইনি সমাবেশে একটি কমন সাধারণ উদ্দেশ্য থাকতে হবে। আর হচ্ছে অপরটি বাস্তবায়নের জন্য তার সম্ভব ফল সংগঠিত হইতে হবে। তারা তো অবশ্যই যে দাবি নিয়ে গেছে, তারা তো ওখানে মারামারি ভাঙচুর তারা করবেই। জাস্ট নিজের মতো করে লিখবেন, আর কিছু দরকার নেই এখানে। এই জন্য আপনারা দিয়ে দিছি, এটা আপনাদের এখান থেকে পিডিএফ থেকে যতটুকু নেওয়া যায়। এটা পার্থক্য 2বার হয়ে গেছে না, এটা আমি একটু ডিলিট করে দিব। তাহলে এখানে কি কি থাকবে, ন্যূনতম 5 জন সদস্য, এটা আমি অ্যাড করে দিছি এখানে, অনেকে একটু ই করতে চায়। অবৈধ সমাবেশ প্রমাণ, প্রত্যেক সদস্য অপরাধের জন্য দায়ী, এগুলো একটু নিয়ে নেবেন, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, এখন একটু একটু মনোযোগ দিবেন সবাই। এখন একটু মনোযোগ দিবেন, একটু অনেকে প্যাচ লাগতে পারে সবাই। 35, 34 সাথে 35-এর অনেক একটু প্যাচ লাগবে। যে আমরা 34-এ পড়লাম কি, 34-এ কি পড়লাম? একই কাজের উদ্দেশ্য। এ- একই অভিপ্রায় স্যার। উদ্দেশ্য। একই অভিপ্রায়, একই অভিপ্রায়, ভেরি গুড। তাহলে এখন 35-এ যায় একই অভিপ্রায়ের ভিতরে এখানে যদি আপনি অপরটা করতে গেছেন, আপনার ক্রিমিনাল লনেস বা ইন্টেনশন থাকতে হবে। মনোযোগ দেন, 35-এ যা বলতেছে কি, প্রত্যেকটা অপরাধের ভিতরে তো তারা তো ওখানে ক্লিয়ার করে নাই। এখন যা দেখেন 35 বা 35-এ বলতেছে পেনাল কোডের ক্রিমিনাল নলেজ অথবা ইন্টেনশন। আমি যে অপরাধটা করতেছি আমার ইন্টেনশন থাকা লাগবে। তাহলে কিরকম, যখন কোনো কাজ কেবলমাত্র অপরাধ হয়, যখন আপনি কাজটা করতে চান, কোনো একটা কাজ অপরাধ করার জন্য যাচ্ছেন, কারণ সেই কাজটি কি অপরাধ বলে জ্ঞান, ক্রিমিনাল নলেজ থাকা লাগবে আপনার, বা অভিপ্রায়, ক্রিমিনাল ইন্টেনশন নিয়ে কাজ করা হয়েছে। আপনি যে কাজটা করছেন, ক্রিমিনাল নলেজ ছিল আর ক্রিমিনাল ইন্টেনশন ছিল। এটি একটি একাধিক ব্যক্তি সেই কাজ করে, তখন সেই ব্যক্তি জ্ঞান বা অভিপ্রায় নিয়ে কাজটিতে অংশ নেয়, এমন ভাবে দায়ী হবে যেন সেই কাজ জ্ঞান বা অভিপ্রায় নিয়ে কাজটা করছে। এখন আপনি এই ধারাগুলো কিন্তু শাস্তির সাজা না, এগুলো নিয়ে স্টাডি করতে হয়। এগুলো নিয়ে যখন একটা অপরাধীকে যখন বিচার কার্যক্রম ট্রায়ালিং স্টেজে যায়, তাকে সাজা দেয়, তখন দেখে যে অপরাধটা করছে তার ভিতরে কি ক্রিমিনাল ইন্টেনশন ছিল কিনা, ক্রিমিনাল নলেজটা ছিল কিনা, তার ভিতর ম্যানসরিয়া ছিল কিনা, তার ভিতরে অ্যাক্ট্রাস নিয়ে কাজ করছিল কিনা, বিভিন্ন কিছু। এগুলো হচ্ছে জাজমেন্টের একটা বিষয়, বুঝতে পারছেন? এই ক্রিমিনাল নলেজ বা ক্রিমিনাল ইন্টেনশন কাজ করছে কিনা, কারণ একটা লোক একটা মোবাইল চুরি করছে, আসলে কি আসলে কি চোর কিনা, আসলে তার ওই জ্ঞানটা ছিল কিনা, আসলে কি কারণে করলো, এই মাথায় এগুলো, এই ছোট ছোট সেকশন গুলো পড়লে আপনাদের সেন্স এবং নলেজটা বাড়বে এবং কাজ করতে সুবিধা হবে। তাহলে এখানে এই 34 এবং 35-এ কিছু পার্থক্য আছে, আমরা একটু সিম্পল পার্থক্য। 35-এ কি পাইলাম আমরা, মনোযোগ দেন। কাজটি নিজে অপরাধ নয়, কাজটি নিজে অপরাধ নয়, কিন্তু অপরাধ বলে জ্ঞান উদ্দেশ্যে থাকলে সেটা অপরাধ হয়। একটা কাজ করতে গেছে, কিন্তু কাজ করলে অবশ্যই খালি অপরাধ করলেই তো হবে না, আমরা তো অনেক কাজ আছে যেগুলো কাজ করলে অপরাধ নয়, আমরা তো আইনে জানি। বাট কিন্তু অপরাধ বলে জ্ঞান থাকতে হবে, এবং উদ্দেশ্য থাকলে সেটা অপরাধ হবে। এবং যারা ওই জ্ঞান এবং উদ্দেশ্য নিয়ে অংশ নিবে, যারা জ্ঞান এবং ক্রিমিনাল নলেজ নিয়ে তারাই প্রত্যেক সমানভাবে দায়ী হবে। কিরকম, এখানে কিন্তু সমান দায়ী হচ্ছেন। গুরুত্বপূর্ণ বিষয়টা কি, কাজটি স্বাভাবিকভাবে বৈধ হতে পারে। দেখেন, গুরুত্বপূর্ণ একটা বিষয়, যদি কিন্তু তা অপরাধ বলে উদ্দেশ্য করা হয়, তা অপরাধ হবে। যদি আপনি কাজটা দেখেছেন স্বাভাবিকভাবে বৈধভাবে করতেছেন, কিন্তু যদি আপনার কোন রকম ক্রিমিনাল নলেজ ইন্টেনশন থেকে যায়, সেটা অপরাধ হবে। যে ব্যক্তি অপরাধ বলে জ্ঞান উদ্দেশ্য নিয়ে যুক্ত হবে, সেও দায়ী হয়ে যাবে। এবং যার জ্ঞান বা উদ্দেশ্য নেই, সে দায়ী নাও হতে পারে। এখন কথা হচ্ছে, যার জ্ঞান বা উদ্দেশ্য নেই সে দায়ী নাও হতে পারে, কিন্তু প্রমাণ করার দায়িত্ব, ব্যতিক্রম হিসেবটা প্রমাণ করার দায়িত্ব আপনার। যে আমার এটা স্যার নলেজ নাই, আমার ইন্টেনশন ছিল না, আমরা বলি না যে সে ওখানে দাঁড়াইছিল, সে তো এগুলো, সে তার, আপনি বলবেন যে আপনি দাঁড়াইছিল মানে সে বুদ্ধি দিছে, সে তো অবশ্যই তার ইন্টেনশন খারাপ ছিল। এই যে বিষয়গুলো আপনি এগুলো জাজমেন্টে নিবেন। তাহলে আমরা এটা একটা উদাহরণ দিতে পারি 35-এর। রহিম করিমের একটি ব্যাগ, আপনারা দেখে মেন বইটা দেখবেন, মেন বই মোটামুটি ভালো, অনেকগুলা সুন্দর সুন্দর উদাহরণ আছে, এগুলো একটু দেখবেন। রহিম করিমে একটি ব্যাগ বহন করছে, রহিম করিম একটি ব্যাগ বহন করছে, ব্যাগের ভিতর চুরি করা জিনিস আছে। এখন রহিম করিম একটি ব্যাগ বহন করতেছে, ব্যাগের ভিতর চুরি করা জিনিস আছে, রহিম জানে এটা চুরির মাল, রহিম জানে এটা চুরির মাল,
করিম জানে না, করিম জানে না যে সে শুধু সাহায্য করছে। এটা একজন আছে, সে এত জানে না চুরি মাল, সে সাহায্য করতেছে। এখানে মাল বহন করা নিজে অপরাধ নয়, কিন্তু চুরি করা মাল জেনে বহন করা কি অপরাধ না? কে? তো ঠিক স্যার। এখন জি এখন আপনি একজনের মাল আপনি নিয়ে সাহায্য করতেছেন, আপনি তো জানেন না, কিন্তু আরেকজন, আপনি তো জানেন যে নলেজ, চুরি মাল বহন করতে যদি আমার নলেজ থাকে যে মাল বিক্রি আমি যদি জানি, আমি পার করে সহজতা করতেছি, তাহলে আপনি অপরাধী হবেন, কারণ এটা আপনার নলেজ আছে, আপনি জানতেন। অতএব রহিম দায়ী হবে কারণ তার ক্রিমিনাল নলেজ ছিল, করিম দায়ী হবে না কারণ সে জানতো না। দায়ী হবে না, সে তো জানতো না আসলে, যদি এরকম প্রমাণ হয়। এমসিকিউটা কি? যে এটা হচ্ছে এই ধারার মূল উদ্দেশ্য হচ্ছে ক্রিমিনাল নলেজ এবং ইন্টেনশন থাকতে হবে। 35 একটু মনে রাখবেন, আর কোনো কিছু দরকার নেই। এই 35 এখানে যেগুলো আছে এমসিকিউ, মোটামুটি এটা যার নলেজ আছে, ক্রিমিনাল নলেজ এবং ইন্টেনশন, সেই দায়ী হবে। আর যার দায়ী নয়, যে যার যদি সে প্রমাণ করতে পারে বুদ্ধি যে নাই। আমার intention ছিল না, তাকে দায়ী করা যাবে না। 36, মনোযোগ দেন, খুবই চমৎকার একটা ধারা। আপনার মেন বই এটার উদাহরণটা খুব চমৎকার। 36, অ্যাক্ট অমিশন। ওই যে আমরা কিন্তু পড়লাম, আমরা কিন্তু অ্যাক্ট অমিশন কোথায় পড়ছি? 33-তে পড়ছি না? কার্য বিচ্যুতি। লাস্টে 10 মিনিট পর আরেকটা লিঙ্ক দিব, সবাই জয়েন করবেন। অ্যাক্ট অমিশন, মনোযোগ দেন, যে এটা অ্যাক্ট অমিশন এখানেও আসছে, বাট এখানে আংশিক মিলে একই অপরাধ। আংশিক মিলেও মানে আংশিক একটা কাজ। যে কিরকম, যে 36-এ আংশিক কি কাজটা করবে, কি অপরাধটা করবে? এখানে এই আইনে 36-এ বলা রয়েছে, যখন কোনো নির্দিষ্ট ফল বা ফ্যাক্ট বা ঘটনা বা ঘটনার চেষ্টা করে, যে কোনো একটা ঘটনার কাজ, আপনি একজন আসামিকে ধরে ধরে নিয়ে আটকা রাখছেন, একটা কাজ তাকে আহ, অল্প অল্প তাকে পুরোপুরি না মেরে আস্তে আস্তে তাকে কিছু খাবার পুরোপুরি দিনে একবার আংশিক আংশিক করে দিচ্ছেন, যে তুই অল্প অল্প তাকে খাবার দেবে, বেশি দিব না। এখানে দেখেন, এই একটা অমিশনের ক্ষেত্রে আমরা জানি একটা একটি কাজ, সেটা আমরা জানি। অমিশন এটা বিরতিটা জানি, এটা অপরাধ হয়, দুইটা মিলে কিন্তু একটা অপরাধ হয়। আমি আপনার একটু ফোন দিবানি 2 দিন। তো কথা বললেন না, একটু নেটের মনে প্রবলেম হচ্ছিল আপনাদের। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, যে এখানে একটি কাজ আর অমিশন একটি বিরতি, তাহলে এই দুটো মিলে কিন্তু অপরাধ হয় যখন, যদি সেই ফল আংশিকভাবে কোনো কাজের মাধ্যমে, আংশিকভাবে অবৈধ বিরতি বা একটা আংশিক কাজের মাধ্যমে, একটা এই যে এক বোঝাইছে কাজ আর অমিশন বিরতি, এখানে আংশিক কাজের মাধ্যমে, আংশিক বিরতির মাধ্যমে যদি ঘটে, তবে সেটা অপরাধ গণ্য হবে। 36-এ কিন্তু একদম ইজি। এখানে একটা অমিশন আংশিক মিলেও একটা অপরাধ হচ্ছে, একটা হচ্ছে একটা কাজ, অমিশন একটা কাজ, তাহলে আংশিক কাজ আংশিক বিরুদ্ধ। এই আংশিক কাজ আংশিক বিরতির মাধ্যমে যদি কোনো অপরাধ ঘটে, সেটা একটা অপরাধ হিসেবে গণ্য হবে। সহজভাবে আইন যেটা বলছে, যদি কাজ করে অপরাধ হয়, অথবা দায়িত্ব পালন না করে অপরাধ হয়। এই যে আমরা যেটা বলে একটা অমিশন, কাজ যদি কাজ করে তা অপরাধ হয়, আর কাজ দায়িত্ব পালন না করে সেটা অপরাধ। তাহলে কিছুটা কাজ আংশিক, মানে কিছুটা কাজ করা, কিছুটা দায়িত্ব পালন না করা, আংশিক আংশিক একসাথে ফল ঘটালে সেটা অপরাধ হবে। তারপরে এক প্লাস অমিশন একই অপরাধ। তার মানে এখানে উদাহরণটা আপনারা দেখবেন, এই যে যেমন এই ইচ্ছাকৃত জেডের মৃত্যু ঘটায়, ইচ্ছাকৃত ভাবে, এই যে ইচ্ছাকৃত ভাবে। এখন জেডকে খাবার না দিয়ে ইলিগেল অমিশন, খাবার না দিচ্ছে ইলিগেল অমিশন, অবৈধভাবে বিরত রাখছে, আর জেডকে মারধর করছে, মানে এক করছে। এখন মৃত্যু হয়েছে আংশিকভাবে না খাবার কারণে, মানে খাবার ইচ্ছাকৃত খাবার দেয় না, এই যে আংশিকভাবে তাকে খাবার বিরত রাখছেন, এই কারণে আংশিক খাবার আংশিকভাবে মারধর করছেন, আংশিকভাবে না খাওয়ানোর কারণে আবার আংশিক মারধর করছেন, তাও এখানে মার্ডার সংঘটিত হয়েছে। বুঝতে পারছেন? এই যে আপনি খাবার দিলেন, আংশিক আবার মারধর করলেন, এই যে আংশিক ইচ্ছাকৃত ভাবে করলেন, এটা একটা মার্ডার হয়েছে। মূল বিষয় হচ্ছে এখানে আমরা যেটা দেখলাম 36-এ, যেমন নির্দিষ্ট ফল, যেমন মৃত্যু ঘটতে হবে, সেই ফল আংশিকভাবে কাজ আংশিকভাবে অমিশন ঘটতে হবে, আর অপরাধের ধরন একই থাকবে। এই অপরাধের আংশিক কার্য আংশিক বিচ্যুতি, এই যে এটা খেয়াল রাখবেন সবসময়। 36 আংশিক কার্য আংশিক বিচ্যুতি, এটা মনে রাখবেন। তাহলে 36-এ কি দেখলাম? এক অমিশন মিলিত অপরাধ, এবং সেটা হবে কোন আংশিক কাজ আংশিকভাবে অমিশন দ্বারা ঘটে। এটা হলো মূল কথা 36-এ। জেডকে না খাওয়ানো কি হবে? অবশ্যই এটা একটা ইলিগেল অমিশন, তাকে অবৈধভাবে তাকে বিরত রাখলেন, দিলেন না। আচ্ছা, মারধর করা কি? অবশ্যই এটা কি মারধর করা কি? এটা অ্যাক্ট, মারধর করাটা। আচ্ছা, 36, 37 যান, মনোযোগ দেন, এটাও একটা খুব চমৎকার একটা ধারা। প্রত্যেকটা ধারা এগুলো একটু কাজে লাগলে আপনি এগুলো একটু পড়ে নেবেন, এগুলো দরকার আছে সামনে। 37 একটু অনেকে একটু কঠিন লাগতে পারে, একটু এগুলো কয়েকবার পড়বেন, পড়লেই হয়ে যাবে। পিডিএফটা 2-3 বার পড়বেন, তাই হবে ইনশাল্লাহ। 37, 37 কি বলছে? একাধিক কাজের মাধ্যমে, কাজটা হবে একাধিক, সংগঠিত অপরাধ একটি কাজ করেও সহযোগিতা করলে দায়। মনে করেন একাধিক কাজের ভিতরে যদি একটা কাজ করেন বা কেউ সহযোগিতা করে, সেটা হচ্ছে কি হবে? এই
অপরাধের দায় হবে। এখন দায়টা কেমন হবে মনোযোগ দেন। একাধিক কাজের মাধ্যমে সংগঠিত অপরাধে একটি কাজ করে সহযোগিতা করলেও অপরাধের দায়। আচ্ছা, যখন কোনো একটি অপরাধ একাধিক কাজের মাধ্যমে সংগঠিত হয়, 737 মনে একাধিক কাজের দায় মনে রাখবেন। কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ওই কাজ যে কোনো একটি অপরাধ সংগঠনে সহযোগিতা করে, সেই একাই করুক অন্যদের সঙ্গে মিলেই করুক, সে ওই অপরাধ করেছে বলে গণ্য হবে। অর্থাৎ আপনি একাই করেন আবার সহযোগিতা মিলেই করেন না কেন, একাধিক কাজের মাধ্যমে যদি কোনো একটা সংগঠিত অপরাধ একটি কাজ করে সেই সহযোগিতা করলে দাঁড়ায় হবে। আই রিপিট, যখন একটা বড় অপরাধ অনেক ছোট ছোট কাজ মিলিয়ে হতে পারে, মানে একটা বড় কাজ কিন্তু যখন ছোট ছোট কাজ মিলিয়ে কিন্তু হয়, আস্তে আস্তে হয়। যদি সেই কাজগুলি একটি কাজে ইচ্ছাকৃত ভাবে কেউ করে, তাহলে অপরাধ সংগঠনে সাহায্য করে, সেটা যেন পুরো অপরাধের জন্য দায়ী হবে। প্রথম হচ্ছে আপনি দুইজন মিলে মনে করেন একটা কাজ করলেন, যে আমি ওই যে বললেন সহযোগিতা করলেন, এই সহযোগিতা যে করলেন, এই 37টা খালি মনে রাখবেন সহযোগিতার ক্ষেত্রে দায়। একটি কাজ করেও সহযোগিতায় তার, এটা মনে রাখেন। এখানে আপনারা দেখবেন কোঅপারেশন, আপনার মেন বই দেখবেন এই হেডলাইনের ভিতরে সহযোগিতার কথা বলে রাখছে, সব ধারার প্রত্যেকটা শর্ট শর্ট করে মনে রাখবেন। 37টা হচ্ছে সহযোগিতা করলেও দায় হবে। অর্থাৎ কি হবে, একাধিক কাজের মাধ্যমে তো অপরাধ সংগঠিত হচ্ছে, আর সেখানে একটি কাজ করে মানে আপনি একটু আগায় দিলেন, একটু একটু আপনি একটু হেল্প করলেন, এটাও কি অপরাধ দায় হবে? আমরা দেখি উদাহরণগুলো কি। ইচ্ছাকৃতভাবে সহযোগিতা, ইন্টেনশন কোঅপারেশন থাকতে হবে। এই ধারাটা মনে রাখার জন্য একটা শর্ত হচ্ছে ইন্টেনশনাল কোঅপারেশন, আমি যদি আমার সহযোগিতা। 37 কে মনে রাখার জন্য প্রত্যেকটা ধারা এক একটা ছোট ছোট শব্দ মনে রাখবেন। 31 কি, 32 কি, 33 কি, 34 কি, 35 কি, 36 কি, 37। এখানে বলছে কোঅপারেশন, ইন্টেনশনাল কোঅপারেশন, এ কি ইচ্ছাকৃতভাবে সহযোগিতা করা। আপনি সব জায়গায় ইচ্ছাকৃতভাবে সহযোগিতা দরকার নাই, বলে না যে আপনি এড়িয়ে চলবেন, সব জায়গায় সহযোগিতা অনেক সব বাসক খাওয়ার সম্ভাবনা আছে। তাহলে ধীরে ধীরে, এই যে আমরা একটা উদাহরণ দেখবেন আপনার মেন বইয়ে, ধীরে ধীরে বিষ প্রয়োগ। এ বি পরিকল্পনা করলো যে জেডকে ছোট ছোট মাত্রায় বিষ প্রয়োগ করতে করবে। এ বি দুজনে, জুবায়ের এবং মুসলিম বা রফিক, এই দুজনে মিলে প্রয়োগ করবো, জুবায়ের মেরে ফেলবে, বিষ হত্যা করবে জুবায়ের। এখন দুজন আলাদা সময় বিষ দেয়, একবার সে দিছে আরেকবার একজন আইনে দিছে, তাদের কাজ আলাদা হলেও উদ্দেশ্য ছিল হত্যা। বুঝতে পারছেন? এখন এ বি উভয় হত্যার অপরাধ দোষী সাব্যস্ত হবে। দেখেন এই ধারাগুলো কত ইম্পর্টেন্ট আপনাদের, দেখলে কিন্তু সাজাটা জানা, কিন্তু দেখলে আমরা অ্যাপ্লাই করবো সামনে কি। দুই জেলার দুই জেলার জেলারে খাবার না দেয়, এ বি যৌথ জেলার, দুইজনই দুই জেলারে খাবার না দেয়, এ বি দুইজন জেলার, তারা পালাক্রমে দায়িত্ব থাকে, দুইজনই জেলার দুইজন দায়িত্ব থাকে, ইচ্ছাকৃত ভাবে খাবার না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিছে ওই যারা একজনকে। তাহলে জেট কি করছে, অনাহারে মারা গেছে। এখন দুইজনই ইচ্ছাকৃত ভাবে সহায়তা করছে যে আমরা খাবার দিব না, ইচ্ছাকৃত ভাবে তাদের কি ছিল, ইন্টেনশনাল কি ছিল, কোঅপারেশন ইন্টেনশনাল ছিল। আচ্ছা, তারা দুজনই হত্যার দায়ে দূষিত হবে। আচ্ছা, সহযোগিতা না থাকলে কি হবে? যদি এ আইনে সহযোগিতা না থাকে তাহলে কি হবে? এখন সহযোগিতা যদি না থাকে, দেখেন এ প্রথমবার খাবার দেয় না, ফলে জেট দুর্বল হয়। প্রথম খাবার দেয় না, কিন্তু ওই যে জেট দুর্বল হয়ে মারা যায় না, কিন্তু চাকরি হারায় যায়। এই যে দুর্বল হয়ে মারা যায় না, কিন্তু সে পরে চাকরি হারায়, পরে বি দায়িত্ব নেয়, পরে আরেকজন দায়িত্ব নিচ্ছে, একাই খাবার না দিয়ে জেটকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, সেও একই কাজ করছে। তাহলে এ বির কোনো সহযোগিতা, এ বির মধ্যে কোনো সহায়তা, একজন একজন সহযোগিতা করছে, একজন খাবার দেয় না, তার চাকরি থেকে চাকরি নেয়, পরে আরেকজন আছে সে ওই কাজ করছে, কিন্তু কে তো সহযোগিতা করলো না। তাহলে এই মৃত্যুর কারণে, এই মৃত্যুর কারণ হয়েছে বি এর কাজ। তাহলে বি হবে তার হত্যার দোষে, এ শুধু হত্যার চেষ্টা, ওই যে মরে নাই, সে বেঁচে আছে, কিন্তু পরবর্তী যে আসলো সে কিন্তু বিরত রাখলো, সে কি করলো, এই মারা গেল। এখন একজন হবে হত্যার দোষে, আরেকজন কি হবে, অ্যাটাম্প টু মার্ডারের দোষে দোষী হবে। বলি না আমরা 307, আমরা অ্যাটাম্প টু মার্ডার বলি নাকি, 307-এ বলি না অ্যাটাম্প টু মার্ডার? আচ্ছা, তাহলে অপরাধে একাধিক কাজের মাধ্যমে সংগঠিত। 37, আসামি ওই কাজগুলো একটি করছে, ইচ্ছাকৃত সহযোগিতা করতে। এই ধারাটা মনে রাখার জন্য সবসময় মনে রাখবেন যে ইন্টেনশনাল কোঅপারেশন লিখে রাখবেন, কিছু কিছু ধারার 37-এ এই উদাহরণটা মনে রাখবেই হবে। বুঝতে পারছেন সবাই? অনেকে চলে যাচ্ছেন, কারণ কি 37, 38 দিয়ে দিয়ে শেষ করে দেবো, অনেকে মনে হয় মাথা ঘুরতেছে। 38 আর দুইটা ধারা আছে, আর দুইটা ওগুলো পড়া লাগবে না, ওটা সহজ। একটা হলো অপরাধ, 40 ধারায় অপরাধ বলতে কি এটা, আর একটা 39 মনে হয় অবৈধভাবে, এটা আমরা দেখবো আর কি। 38, কয় মিনিট আছে সম্ভব? আচ্ছা, এখন একটু দেখেন 37 থেকে 38, একই অপরাধ কিন্তু ভিন্ন ভিন্ন অপরাধ দোষী হতে পারে। একই অপরাধমূলক কার্য যুক্ত ব্যক্তিরা একই একটা কাজেই আপনার অপরাধ, কিন্তু ভিন্ন ভিন্ন অপরাধ দোষী সাব্যস্ত হয়েছে। আগেরটা কিন্তু মার্ডার হলে তো সহযোগিতা করে দুজনের দোষী হচ্ছেন, কিন্তু একজন সহযোগিতা করে না, যদি সহযোগিতা না থাকে তাহলে কিন্তু দোষী হচ্ছে না। বাট এখানে যে কি হচ্ছে,
একই অপরাধমূলক কার্য 38 পেনাল কোডে একই অপরাধমূলক কাজে যুক্ত সবাই কিন্তু ভিন্ন ভিন্ন অপরাধ দোষী হচ্ছে। এই যে আমরা যে যখন ট্রায়ালিং স্টেজে যাই মামলাগুলো যখন দেয় তখন বিচারক জজ স্যাররা কি করে তখন যে বিচারক করে তখন কিন্তু সাজা কিন্তু এতগুলা প্যানেল কোড দেন কে কে কোন অপরাধ করছে কার কোন ধারা এগুলো কিন্তু আলাদা আলাদা অনেক সময় তদন্ত ক্ষেত্রে আমরা ভেঙে দেই। ও হচ্ছে 34, ও হচ্ছে 109, ও হচ্ছে 326, ও হচ্ছে 323, ও হচ্ছে 506 আমরা ভাগ করে দেই না। এই যে একই অপরাধ কাজ যুক্ত ব্যক্তিরা ভিন্ন ভিন্ন অপরাধ দোষী হতে পারে কিন্তু আমরা একসাথে দিয়ে দিই এটা আদালতে গিয়ে তারা কোন স্টেজে ট্রায়াল স্টেজ এটা আসতে পারে। তাহলে আমরা এটা কিভাবে নিতে পারি যখন কোন একাধিক ব্যক্তি অপরাধমূলক কাজে যুক্ত থাকে তখন সেই কাজের মাধ্যমে তারা ভিন্ন ভিন্ন অপরাধে দোষী হতে পারে। সহজভাবে যদি আমরা নেই একসাথে একটি অপরাধমূলক কাজ করা মানে সবার অপরাধ একই এমন নয় যে আমরা সবাই মিলে যে কাজ করতেছি দেখেন আইনের কি ভাষ্য আমরা রফিক জুবাইর টুবাইর আমরা সবাই মিলে একটা অপরাধ করছি। এখন কথা হচ্ছে সবাই যে অপরাধ হবে সমান অপরাধ হবে এমন নয়। এগুলা অপরাধের ধরন ধারা অনুযায়ী